আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটি শুরু করার আগে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকের এই চমৎকার ঘটনাটি আপলোড করার পর থেকে এই ঘটনা থেকে আমি যত টাকা উপার্জন করব তা আমি গরিব এবং অসহায় মানুষদের মাঝে দান করে দেব। আর এই দানের সম্পূর্ণ অংশীদার আপনারাই। এমনকি পরের সপ্তাহে আমি যেই ঘটনাটি আপলোড করব সেটাও চমৎকার একটি ভয়ঙ্কর ঘটনা। ইনশাআল্লাহ আমি এই ঘটনার সম্পূর্ণ টাকাও গরিব দুঃখীদের মাঝে দান করে দিব। তাই আপনারা আজকের সম্পূর্ণ ঘটনাটি শুনুন এবং অন্যদের শোনার জন্য শেয়ার করে দিন, এবং পরের সপ্তাহের অনুষ্ঠানটিও শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এটা বিশ্বাস করি আপনাদের সাহায্যে ভূত ফ্রাইডের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে গরিব দুঃখীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব। তাই আপনারা বেশি বেশি করে আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করুন, কমেন্টস করুন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে। প্রতি শুক্রবার রাত 11:11 ভয়ঙ্কর ভৌতিক তাণ্ডব ভূত ফ্রাইডে। আর হিম করা সব ভয়ঙ্কর ঘটনা দিয়ে আপনাকে একটু একটু করে নিয়ে যাব কুয়াশায় ঢাকা অন্ধকার ভয়ের জগতে। শুনতে থাকুন ভূত ফ্রাইডে উইথ সোহেল রানা। আজ আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন মোহাম্মদ তারেক মৃধা। এই ঘটনাটি ঘটেছিল 2010 সালে পাবনা জেলার কোনো একটি গ্রামে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। তারেক মৃধা আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই বলার চেষ্টা করতেছি। বলছেন তারেক মৃধা, এক বৃদ্ধা লোক যে অনেক সম্পত্তির মালিক ছিল। ওই বৃদ্ধা লোকটির দুটি ছেলে ছিল। আমি এখানে সঙ্গত কারণে ওই বৃদ্ধার দুই ছেলের নাম উল্লেখ করতেছি না। ওই বৃদ্ধা লোকটি হঠাৎ একদিন অনেক অসুস্থ হয়ে যায়। তখন ওই বৃদ্ধা লোকটি তার দুই সন্তানকে ডেকে বলে, বাবারা, আমি মরে যাওয়ার পরে আমার এই বিশাল সম্পত্তির ভাগাভাগি নিয়ে তোরা দুই ভাই কখনো ঝগড়া ও মারামারি করবি না। তোরা দুই ভাই সমান ভাগে ভাগ করে আমার সম্পত্তি ভোগ করবি। এই ঘটনার কিছুদিন পরেই বৃদ্ধা লোকটি মারা যায়। নিয়ম অনুযায়ী বৃদ্ধার সকল সম্পত্তির মালিক হয় বৃদ্ধার দুই ছেলে। কিন্তু বড় ভাই আর তার বউ দুজনে মিলে কিছুতেই ছোট ভাইকে বাবার সম্পত্তির সমান ভাগ দিতে চাইতো না। আর ছোট ভাইটা ছিল অবিবাহিত। আপন বলতে বড় ভাই আর ভাবি ছাড়া তেমন কেউ ছিল না। এই সম্পত্তির ব্যাপার নিয়ে বড় ভাই আর ভাবির সাথে ছোট ভাইয়ের মধ্যে প্রায় প্রতিনিয়ত অনেক ঝগড়াঝাটি হতো। একদিন ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই আর ভাবি দুজনে মিলে ছোট ভাইকে সবার সামনে হুমকি দিয়ে বলে, দেখ আমি তোর কি অবস্থা করি। এরপর থেকে বড় ভাই আর ভাবি দুজনে মিলে একজন কালো জাদুকরের সন্ধান করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরে বড় ভাই আর ভাবি তাদের একজন কাজিনের মাধ্যমে একজন কালো জাদুকরের খোঁজ পায়। বড় ভাই আর ভাবি ওই কালো জাদুকরকে অনেক টাকার লোভ দেখিয়ে বলে তার ছোট ভাইকে যাতে কালো জাদু করে মেরে ফেলা হয়। এটা শুনে প্রথমে কালো জাদুকর রাজি হয় না, কিন্তু বড় ভাই আর ভাবি দুজনে মিলে কালো জাদুকরকে অনেক টাকা লোভ দেখানোর পরে কালো জাদুকর রাজি হয়। তখন কালো জাদুকর বড় ভাই আর ভাবিকে বলে, আপনারা যদি আত্মহত্যা করা কোনো লাশের হাতের নখ আর কাফনের কাপড় সাথে আপনার ছোট ভাইয়ের হাতের নখ এবং মাথার চুল এনে দিতে পারেন
আর আমি যদি এসব দিয়ে কালো জাদু করি, তাহলে আপনার ভাইকে খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে সরিয়ে ফেলা যাবে। বড় ভাই আর ভাবির মধ্যে সম্পদের লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে তারা এমনটা করতেও পরোয়া করে না। তারা কালো জাদুকরের কথায় রাজি হয়ে যায়। তারা কালো জাদুকরকে বলে, আমরা খুব শীঘ্রই এগুলো আপনাকে সংগ্রহ করে এনে দিব। এর কয়েক মাস পরে তাদের পাশের গ্রামের একটি মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। মেয়েটার আত্মহত্যা করার কারণে ওই মেয়েকে গোরস্থানে কবর না দিয়ে গোরস্থান থেকে একটু দূরে এক পাশে একটি বাঁশ ঝাড়ের ঝোপের কাছে কবর দেওয়া হয়। কবর বললে ভুল হবে, এক প্রকার মাটি চাপা দেওয়া হয়। বিশেষ সতর্কবার্তা, এই অনুষ্ঠানটি শুধু তাদের জন্য যারা সাহসী এবং যারা ভয়কে মজা হিসেবে উপভোগ করেন। ঘটনার বাকি অংশটুকু 18 বছরের নিচে এবং দুর্বল চিত্তের কেউ শুনবেন না। এই খবর পেয়ে বড় ভাই ওই কবর খুঁড়ে আত্মহত্যা করা ওই মেয়ের কবর থেকে মেয়ের হাতের নখ এবং কাপনের কাপড় চুরি করে নিয়ে আসে। যখন বড় ভাই ওই কবরটা খুঁড়তেছিল, তখন তার কাছে মনে হচ্ছিল আশেপাশের বাঁশঝাড়গুলা যেন ভেঙে তার উপরে এসে পড়তেছে। এমনকি কবরের ভিতর থেকে কিসের যেন একটা আত্মচিৎকারের আওয়াজ, আর তার পাশে বড় বড় মাটির ঢিল এসে পড়তেছে। কিন্তু বড় ভাই এগুলাকে পরোয়া না করে আত্মহত্যা করা ওই লাশের নখ এবং কাপনের কাপড় নিয়ে আসে। কাফনের কাপড় এবং লাশের নখ নিয়ে ওই কবিরাজের কাছে যায়। কবিরাজকে এগুলা দেওয়ার পর কবিরাজ বলে, আপনার মধ্যে এত কিসের হিংসা যে আপনি আপনার ছোট ভাইকে মারার জন্য এত কঠিন একটা কাজ করলেন? কবিরাজ বলে, এখনো সময় আছে, আপনারা ভেবে চিনতে দেখুন। আপনি যা কিছু নিয়ে আসছেন এসব দিয়ে তাবিজ করার পরে কিন্তু আর কিছুই করার থাকবে না। আপনারা চাইলেও পরে আর আপনার ভাইকে বাঁচাতে পারবেন না। তারপরে ওই বড় ভাইয়ের মন একটুও নরম হয় না। বড় ভাই তার জায়গা থেকে অটুট থাকে। বড় ভাই আরো বলে, যে কিছুর বিনিময়ে তার ছোট ভাইকে মারতেই হবে, তার সকল সম্পত্তি একাই ভোগ করতে হবে। বড় ভাইয়ের কথা মতো কবিরাজ তার কালো জাদু করা শুরু করে দেয়। কালো জাদু করার কয়েকদিন পরে ছোট ভাই অনেক অসুস্থ হতে থাকে। ছোট ভাইয়ের শরীরটা একদম শুকিয়ে যেতে থাকে। হঠাৎ করেই যেন সুস্থ সবল একটি মানুষ কঙ্কালের মতো হয়ে যায়। এতটাই অসুস্থ থাকে যে তার আর কিছু করার শক্তি থাকে না। কিন্তু এসব দেখেও বড় ভাই আর ভাবির মনে একটুও দয়া মায়া লাগে না। এমনকি তারা তার ছোট ভাইটিকে একটু দেখতেও যায় না। যাই হোক, এই ঘটনার 8-10 দিন পরে অসুস্থতার খবর পেয়ে তার 2 খালাতো ভাই তাদের বাড়িতে আসে। তার 2 খালাতো ভাই তার এই অবস্থা দেখে তাকে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তার অবস্থার কোনো উন্নতি ঘটে না। 4 দিনের মাথায় ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে ছোট ভাইটা মারা যায়। বড় ভাই ভাবি এতটাই পাষাণ ছিল যে ছোট ভাইটা মরে যাওয়ার পরেও বড় ভাই ভাবি তাদের খালাতো ভাইয়ের কাছে ফোন করেও একটু খবর নেয়নি। যাই হোক, যে 2 ভাই ছোট ভাইটিকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিল, এখানে আমি তাদের নাম ব্যবহার করতেছি না, তাদের 2 জনের ছদ্মনাম ব্যবহার করতেছি। তাদের 2 ভাইয়ের ছদ্মনাম দিলাম জিলানি এবং তোফায়েল। যাই হোক, হসপিটালের সকল ঝামেলা মিটিয়ে জিলানি হসপিটালের নিচে আসে অ্যাম্বুলেন্সের জন্য, আর তোফায়েল হসপিটালে লাশের পাশে থাকে।
যেহেতু ঢাকা মেডিকেলের সামনে সবসময় অনেক অ্যাম্বুলেন্স থাকে, সেহেতু খুব সহজেই জিলানি একটি অ্যাম্বুলেন্স পেয়ে যায়। জিলানি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে কথা বলে জিলানি, তোফায়েল এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশটিকে অ্যাম্বুলেন্সে তোলে রওনা দেয় পাবনার উদ্দেশ্যে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে ঢাকা মেডিকেল থেকে পাটুরিয়া ঘাট পার হতে হতে রাত্র প্রায় 1টা বেজে যায়। পাটুরিয়া ঘাট পার হওয়ার পরে রাস্তা ফাঁকা থাকার কারণে অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যাম্বুলেন্সটাকে অনেক জোরে চালাতে লাগে। ঘন্টা 3-এর মধ্যে তারা পৌঁছে যায় খুলনায়। বাড়িতে যেতে আর 40-45 মিনিট সময় লাগবে। ঢাকা থেকে এই পর্যন্ত আসার সময় রাস্তায় কোনো ঝামেলা হয়নি, খুব সুন্দরভাবে তারা এই পর্যন্ত আসে। কিন্তু এরপর থেকে জিলানি, তোফায়েল এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে যেই ঘটনাগুলি ঘটতে থাকে তা সত্যিই খুব অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। রাস্তার পাশ ঘেঁষে অনেক বড় একটি বিল। বর্ষার সিজন হওয়াতে বিলের মধ্যে পানিতে থই থই করতেছে। সামনে হিন্দু এলাকা আর নদীর পাড়েই হচ্ছে অনেক বড় একটি শ্মশান ঘাট। মূল ঘটনার শুরু হয় শ্মশান ঘাটের একেবারে কাছে আসার পর থেকে। হঠাৎ কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্স থেমে গেল। রানিং অ্যাম্বুলেন্সটা হঠাৎ থেমে যাওয়ার কারণে লাশটা স্ট্রাকচার থেকে নিচে পড়ে যায়। জিলানি, তোফায়েল সিট থেকে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হালকা পাতলা ব্যথা পায়। জিলানি অনেক রাগান্বিত সুরে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলে, কি হয়েছে, আপনি এত জোরে অ্যাম্বুলেন্স কেন ব্রেক করেছেন? তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার জিলানিকে বলে, ভাই, গাড়িটা রানিংয়ের মধ্যেই বন্ধ হয়ে গেল, আমি ব্রেক করিনি। এটা বলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বারবার অ্যাম্বুলেন্সটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছে না। তখন শ্মশানের পাশ থেকে ভেসে আসে একসাথে 20-25 জন মানুষ কথা বললে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। ওই 20-25 জন একসাথে সবাই ড্রাইভারের নাম ধরে বলে লাশটাকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেওয়ার জন্য। লাশটাকে ফেলে না দিলে অ্যাম্বুলেন্স ড্রাইভারের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এই লাশটাকে তারা চায়, এই লাশটা তাদের লাগবেই। এটা বলে সবাই অনেক জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এতে জিলানি, তোফায়েল এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তাদের 3 জনের মধ্যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আসলেই অনেক সাহসী ছিল। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাদেরকে আরো সাহস দিচ্ছিল আর বলতেছিল, আপনারা দোয়া দুরুদ পড়তে থাকেন। এভাবে করে মিনিট 5 পার হওয়ার পর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে লাশ পড়া গন্ধ বের হতে থাকে। প্রথমে জিলানি, তোফায়েল এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার মনে করে শ্মশানে হয়তো কোনো লাশ পোড়ানো হচ্ছে, ওখান থেকেই গন্ধটা আসতেছে। কারণ শ্মশানের একেবারে কাছেই গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। তারা তা মুহূর্তের মধ্যেই বুঝতে পারে এটা শ্মশানের পুরানো লাশের গন্ধ না, গন্ধটা অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা লাশ থেকে আসতেছে। অ্যাম্বুলেন্সে থাকা লাশের ভেতর থেকে এত গন্ধ বের হচ্ছিল যে অ্যাম্বুলেন্সের মধ্যে জিলানি, তোফায়েল এবং ড্রাইভার থাকার মতো কোনো অবস্থা ছিল না। তারপরেও জিলানি, তোফায়েল ভয়ে অ্যাম্বুলেন্স থেকে নামে না।
আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার অনেক ভয়ে ভয়ে অ্যাম্বুলেন্স থেকে বাইরে বের হয়। অ্যাম্বুলেন্সটার ইঞ্জিন দেখার জন্য। কী কারণে অ্যাম্বুলেন্সটা স্টার্ট নিচ্ছে না? অ্যাম্বুলেন্সের ড্রাইভার প্রায় অ্যাম্বুলেন্স থেকে নেমেছে 10 মিনিটের মতো হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে অ্যাম্বুলেন্সে উঠতেছে না। এদিকে তো অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা লাশের গন্ধ জিলানি এবং তোফায়েল সহ্য করতে পারতেছে না। হঠাৎ শ্মশান ঘাটের কাছ থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভারের ভয়ঙ্কর আত্মচিৎকার শোনা যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভারের ভয়ঙ্কর আত্মচিৎকার শুনে জিলানি অ্যাম্বুলেন্স থেকে বের হয়। জিলানি দেখে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কাদা পানির মধ্যে প্রায় কোমর সমান পুঁতে ফেলেছে। এটা দেখে জিলানি দৌড়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারের ওখানে যায় এবং ড্রাইভারকে টেনে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। আর তোফায়েল আগে থেকেই অ্যাম্বুলেন্সের ভিতরে লাশের কাছে থাকে, কারণ তোফায়েল বুঝতে পারে তোফায়েলও অ্যাম্বুলেন্স থেকে যাওয়ার পরে হয়তো লাশটাকে ভয়ঙ্কর ওই জন্তুগুলা নিয়ে যেতে পারে। এই ভেবে তোফায়েল অ্যাম্বুলেন্সেই থেকে যায়, কারণ তোফায়েলের আর বোঝার বাকি থাকে না যে এই লাশটাকে নিয়ে যাওয়ার জন্যই ওই ভয়ঙ্কর জন্তুগুলা এমন করতেছে। তখন তোফায়েল অনেক জোরে জোরে আল্লাহর নাম জিকির করতে থাকে এবং বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকে। তোফায়েলের সাথে সাথে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং জিলানি একই কাজ করে। তিনজন মিলে যখন একসাথে আয়াতুল কুরসি পড়া শুরু করে, এভাবে করে কিছুক্ষণ যাওয়ার পর অ্যাম্বুলেন্স ড্রাইভারের অনেক চেষ্টার পরে অ্যাম্বুলেন্সটি আবার স্টার্ট নেয়। আর অসুস্থ শরীর নিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে আবার চালানো শুরু করে। কিন্তু এবার তিনজন স্পষ্ট শুনতেছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে উদ্দেশ্য করে ওই 20-25টা জন্তু বলতেছে, আজকে তোর জন্য আমরা এই লাশটাকে নিতে পারিনি, আমরাও তোকে ছেড়ে দেব না। তারা তিনজন একসাথে এসব কথা শুনতেছিল আর জোরে জোরে আয়াতুল কুরসি পড়তেছিল। 2 ঘন্টা অ্যাম্বুলেন্সটা চালানোর পর তারা বাড়িতে পৌঁছায়। যদিও 40-45 মিনিটের রাস্তা, অ্যাম্বুলেন্সের ড্রাইভার 2 ঘন্টা লাগিয়ে এসেছে, কারণ অ্যাম্বুলেন্স ড্রাইভারের শরীর অনেক খারাপ ছিল, তাই অ্যাম্বুলেন্সটাকে অনেক আস্তে আস্তে চালিয়ে নিয়ে আসছে। লাশ নিয়ে বাড়িতে পৌঁছাতে তাদের ভোর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে। গাড়ি থেকে লাশ নামানোর পরে ড্রাইভার ফ্রেশ হয়ে নেয়, আর সাথে সাথে ড্রাইভার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় না, কারণ রাতে ড্রাইভারের সাথে এমন ঘটনা ঘটে গেছে। আর তাছাড়া অ্যাম্বুলেন্সের ড্রাইভারের শরীরে প্রচণ্ড জ্বর ছিল, সেজন্য ড্রাইভার সকাল হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে। ড্রাইভার সকাল পর্যন্ত অপেক্ষা করে সকাল 7টার সময় রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। পথিমধ্যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে জিলানির সাথে 2-3 বার কথা হয়েছিল, কারণ জিলানি তখনই দেখেছিল ড্রাইভারের প্রচণ্ড জ্বর। যাই হোক, ড্রাইভার ঠিকঠাক মতোই ঢাকায় পৌঁছায়। তারপর থেকে ড্রাইভার প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতা থেকে ড্রাইভারের এক সাইড প্যারালাইসিস হয়ে যায়। যদিও জিলানির সাথে প্রতিনিয়ত ড্রাইভারের সাথে কথা হতো, ড্রাইভার প্রায় সময় জিলানিকে বলতো, ওই দিন রাতে যে আমার সাথে ঘটনাটা ঘটেছে, আমাকে ওরা বাঁচতে দিবে না, ওই লাশটাকে ওখানে ফেলে দেওয়া আমার উচিত ছিল। ওই দিন কাদা মাটির মধ্যে আমাকে যেই 20-25টা জন্তু টেনে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করতেছিল, ওই জন্তুগুলা এখনো আমার পিছু ছাড়েনি। আমি সব সময় খুব ভয়ের মধ্যে থাকি।
জিলানি বরাবরই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে অভয় দিয়ে যেত। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারের কথাই একদিন সত্যি হলো। এই ঘটনার 1 মাস পর ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে তার বড় ছেলে তার বাসার ছাদের উপরে নিয়ে যায় একটু রেস্ট নেওয়ার জন্য। আর ওই ছাদ থেকে কিভাবে যেন ওই ড্রাইভার পড়ে যায় এবং ওখানেই তার মৃত্যু হয়। এই ছিল আজকের এই ঘটনা। আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আগামী পর্বে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান তা কমেন্টস করে জানাবেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ভূত ফ্রাইডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলেই আপনাদের জানা সত্য ঘটনাগুলি আমাকে মেইল করতে পারেন bhuthfriday000123@gmail.com। আপনাদের পাঠানো সত্য ঘটনাগুলি ভূত ফ্রাইডেতে প্রচারযোগ্য হলে আগামী পর্বে আপনাদের পাঠানো ঘটনাগুলি প্রচার করা হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো অনুষ্ঠানে প্রচারকৃত ঘটনা এখানে পাঠাবেন না। অনেক কথা হলো আজকের জন্য এই পর্যন্তই। আবার কথা হবে আগামী শুক্রবার রাত 11টা 11 মিনিটে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।